1321 বঙ্গাব্দের শ্রাবণ মাস, 1914 সাল। প্রমথনাথ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হল রবীন্দ্রনাথের ছোট গল্প স্ত্রীর পত্র। গল্পটি বাংলা সাহিত্যের একটি মাইল ফলক। মূলত নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠা ও প্রতিবাদের আখ্যান। 112 বছর আগে লেখা কাহিনীটি আজও প্রাসঙ্গিক। বিন্দু বা মৃণালের মতো চরিত্রদের আমরা হয়তো চারপাশে আজও দেখতে পাই। শুরু হচ্ছে শ্রুতি নাটক স্ত্রীর পত্র, পরিবেশনায় মৃত্তিকার সদস্যরা। শ্রীচরণ কমলেশু, আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি, চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে, শ্রীক্ষেত্রে। আপিসে ছুটির দরখাস্ত তুমি করলে না, হয়তো বিধাতার তাই অভিপ্রায় ছিল। আজ 15 বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়, এ চিঠি মৃণালের। আজ আমার গোটা জীবনটাকে ফিরে দেখতে ইচ্ছে হয়। কথায় বলে মেয়ের নাম ফেলি, বরে নিলেও গেলি, জমে নিলেও গেলি। তা এ মেয়ে তো দেখি জমেরও অরুচি। বলি, অমন কঠিন অসুখ, সান্নিপাতিক জ্বর, 2 ভাই বোন একসাথে পড়ল সেই জ্বরে। আর গেল তো গেল, সেই ভাইটাই গেল। যত্ন আত্মি ওষুধপত্তি তো কম কিছু পায়নি ছেলেটা, মিনুর থেকে বেশিই পেয়েছে। কিন্তু দেখ, জমের লোভ দামি জিনিসের উপরেই। ঠিকই বলেছ, মিনু আমাদের মেয়ে সন্তান কিনা, তাই বেঁচে গেল। মেয়ে মানুষের জীবনের আর কি দাম বলো? সে বাঁচলো কি মরলো কি এসে যায়, সেই তো রান্নাঘর আর আতুর ঘর। ছেলেটা বেঁচে থাকলে বাপ মার কত সুসার হতো। আর কি বলি বলো, ভগবানের যেমন ইচ্ছে। চলো চলো, ওদিকে আবার 1000টা কাজ পড়ে। হ্যাঁ, চলো চলো। ও মতি, তোর বাসন গোছানো হলো? চল চল। এই তো জেঠিমা, কলসিটা ভরেই যাচ্ছি। আমরা এগুলুম, তবে দেরি করিস নে মা। আজ বৃহস্পতিবার, বারবেলা পড়ে গেছে। এলো চুলে একটা গিট দিয়ে নিস। আচ্ছা। আমি বেঁচে রইলাম, 12 বছর বয়স হলো। তারপর একদিন তোমাদের দুঃসম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কোণে দেখতে এলেন। সেদিন বাড়িতে সাজো সাজো রব। ও ঠাকুরজি, ভয়ে বুক দূর দূর করছে গো। দুর্গা নাম জপ করছি সকাল থেকে। তারা শহরের লোক, আমাদের গ্রামগঞ্জে কী বা পাওয়া যায়? কী দিয়েই বা তাদের সন্তুষ্ট করব বলো? এত ভাবছিস কেন বউ? ঘটক বলছিল না সুন্দরী মেয়ে চাই তাদের। বড় বউ নাকি তেমন সুন্দরী নয়, শাশুড়ির জেদ, বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়েই পূরণ করতে চায়। না হলে এত কষ্ট করে এত দূরে আসবে কেন বল? দেখিস খাতির যত্নের যেন কোনো ত্রুটি না হয়। সে তো গোটা গ্রাম শুদ্ধ লোক চেষ্টা করছে ঠাকুরজি। তোমার দাদা গেছেন স্টেশনে, 7 ক্রোশ একরার গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছাবে। কি হয়রানি বলো দেখি। তার উপর
আমাদের বাঙাল দেশের রান্না তারা কি খায় না খায়, কি পছন্দ, কিছুই তো জানি না। ও তো ভাবিস নে বউ, রূপসী মেয়ে তোর, সে রূপের খবর পৌঁছেছে বলেই না তারা এত দূর ঠেঙিয়ে আসছে। রূপের দাম তো মেয়ের মধ্যে নেই দিদি। যারা দেখতে আসছে তারা যে দাম দেবে সেই তার দাম। তা যা বলেছিস বউ, হাজার রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতেই ঘোচে না। তবে আমার চিন্তা অন্য, মিনুর শুধু রূপ নয়, বুদ্ধিও আছে। সংসার কি মানতে পারবে সে কথা? সে যখনকার ভাবনা তখন ভাবা যাবে, আগে বিয়েটা তো হোক। এখন চলো ঠাকুরজি, চলো রান্নার দিকটা দেখি গিয়ে। হ্যাঁ চলো চলো। তারপর সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠলাম তোমাদের মেজ বউ হয়ে। কই আমার পান কই বড় বউ? এই যে মা, এই যে আপনার পানের বাটা, আমি নিয়ে এসে আপনার পুজোর জোগাড় করে দিই। মেজ বউ কোথায়? কোথায় আবার, রান্নাঘরের কাজ সেরে সে গেছে গোয়াল ঘরে গরু বাছুরের দেখাশোনা করতে। এত যে আপনি বারণ করেন শুনবে? বলে কি না পাড়া গাঁয়ের মেয়ে তো ওদের বড় আপনার মনে হয়। সে একরকম ঠিকই বলেছে। বাপের বাড়ির লোকজনের যা ছিরি, মানুষ মানুষ নাকি গরু ছাগল বোঝাই ভার। আপনি তো দেখে শুনে রূপসী বউ এনেছিলেন মা। আমার বাপের বংশে রূপও নেই, টাকাও নেই, কিন্তু কথায় কথায় গুরুজনের কথা অমান্য করা এমন শিক্ষে আমার হয়নি। রূপসী বউয়ের শখ আমার মিটে গেছে মা। কেবল কথার উপর কথা, এটা কেন সেটা কেন, কেবল প্রশ্ন। বউ মানুষেরা তো কথা কিসের? তাই তো মা, আমরা তো অমন শিক্ষে পাইনি কখনো। গুরুজনের কথার উপর কথা, এ তো মহাপাতক। বুকে ভয় ডর নেই গা। কি যে বলি দিদি, মেয়ের বিয়ে দিয়ে থেকে মনে এতটুকু শান্তি নেই। ভেবেছিলাম বড় ঘরের বিয়ে হলো, সুখে থাকবে মেয়ে। সুখ যে সে নিজের হাতে নষ্ট করবে কে জানতো। তারা মেয়ে পাঠালে না? শাশুড়ি পাঠালেন না, মেয়েরা কি অবাধ্য? তার কেবল জ্যাঠামো, ঘরের বউ ফেলতে তো পারবেন না। শাসন করে মানুষ করার চেষ্টা করছেন। বাপের বাড়ি এলে সে নাকি বিগড়ে যাবে। এ ভয় আমার আগেই ছিল রে বউ। মিনুর যে বুদ্ধি আছে এ কথা তাদের পদে পদে স্মরণ করতে হচ্ছে। তার এমন শোনার মতো মন কারুর চোখে পড়ল না। এত মায়া দয়া, এমনকি পশু পাখির জন্য। ও বাড়িতে গরু বাছুরে দেখাশোনার জন্য বেয়ারা আছে, তার নাকি জল জাবলা দিতে দেরি হয়। গরু বাছুর শুকিয়ে থাকে বেলা অবধি, তাই সে নিজেই তাদের খাবার দেবার ভার নিয়েছে। এমন কথা কেউ কখনো শুনেছ? বড় ঘরের বউ গোয়াল ঘরের গরু সেবা করছে। শাশুড়ি পছন্দ করেন না তাও। মিনু আমাদের ছোট থেকেই একটু অন্যরকম, জানিসই তো। অন্যায় দেখলে সে কথা বলবেই। জেদি মেয়ে, তুই তো কত মারধর করেছিস, শুনেছে? সে যেটাই ঠিক মনে করবে
তাই করবে। তা বললে চলবে? মুখে মুখে কথা বলবে ঘরের বউ, মাথার উপর শ্বশুর ভাসুর অমন যারদের শাশুড়ি, তাদের কথা শুনে চলবি না? এত শিখিয়ে পড়িয়ে পাঠালুম, কোনো লাভ হলো? দুদিন কাছে পেতুম তো একটু বুঝিয়ে বলতুম। ওরা কবে পাঠাবে কিছু বলেছে? মিনুর বাবা তো শাশুড়ি পায়ে পড়তে বাকি রেখেছিল, তখন মিনু নাকি নিজেই বলেছে সে এখন আসতে চায় না। বাবার অপমানটা বুকে বড় বেজেছে ওর। দেখ বউ, মিনু যদি পুরুষ মানুষ হয়ে জন্মাতো তো 10-এর মধ্যে একজন হতো। মেয়ে মানুষ, তাও এই পোড়া বাংলাদেশের গণ্ড গ্রামের। ওকে ওর ভাগ্যের হাতে ছেড়ে দে, ভেবে কোনো লাভ নেই রে বউ। একটা কথা বলবো মা। ইয়ে হঠাৎ বাপের বাড়ি থেকে আমার বোন এসে হাজির হয়েছে। আমার বোন বিন্দুকে মনে আছে মা? অনেক ছোটতে দেখেছেন। তাই নাকি? তা কখন এলো? কার সঙ্গে? গ্রামের এক বুড়ো মাস্টার মশাই পৌঁছে দিয়ে গেছেন। মা মারা যাবার পর খুড়তুতো ভাইদের অত্যাচারে টিকতে পারছিল না মা। আপনার ছেলে সব জানে, এবারে বড্ড বাড়াবাড়ি হয়েছে, তাই চলে এসেছে এখানে। আমি ছাড়া হতভাগের আর তো কেউ নেই। তার মানে এখানেই থাকবে নাকি? বড় খোকা জানে? হ্যাঁ জানেন, কিন্তু তার ইচ্ছে নয়। বলতে কি আমারও ইচ্ছে নেই, কিন্তু মায়ের পেটের বোন এসে পড়েছে, ফেলবো কি করে মা? আপনি দয়া করে মেয়েটাকে পায়ে স্থান দিন মা। এত বড় সংসার, কত কাজের লোক, ও না হয় আরেকজন কাজের লোক হয়ে থাকবে। না না বড় বউ, তা কি করে হবে? এসেছে, দুদিন থাক, তারপরে চলে যা। বড় খোকা অমত করেছে, ঠিকই করেছে। ও মেয়ের দায়িত্ব নেওয়া কি সোজা কথা? না বড় বউ, এখানে সব চলবে না। কোত্থেকে যে এই আপদ এসে জুটলো, বিদেয় হলেই বাঁচি। তবে ও মেয়ে খুব কাজের মা, দুটো বাইরের তোলা লোককে ছাড়িয়ে দেবেন, ও ঠিক সামলে নেবে। শুধু পেট ভাতায় থাকবে, দুবেলা দুটো ভাত আর বছরে দুখানা শাড়ি। সেদিক থেকে দেখতে গেলে বিন্দুকে কাজের লোক হিসাবে ভারী সুবিধে দরেই পাওয়া যাবে। সে আমি এখনই বলতে পারছি না বড় বউ, ছেলেদের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু কোথায় তোমার বোন? বাইরে বারান্দায় বসিয়ে রেখে এসেছি মা। আপনার অনুমতি না নিয়ে কি ঘরে তুলতে পারি? ওই তো কথা কইছে মেজ বউয়ের সঙ্গে। ও মেজ বউ, বিন্দুকে নিয়ে আয় দেখি, মা ডাকছেন। এই যে মা, এই বিন্দু বারান্দায় বসে বসে কাঁদছিল, ওর কাছে সব শুনলুম। তোমাদের কথাবার্তাও কিছুটা কানে এলো। আপনার কোনো চিন্তা নেই মা, বিন্দুকে আমি নিলাম, ও আমার কাছে থাকবে। তুমি নিলে মানে? তুমি কি এ বাড়ির থেকে আলাদা? মেজ খোকার সঙ্গে কথা না বলে? আমি নিলাম মানে ওর সব দায়িত্ব আমার। এ বাড়িতে আমার যদি দুমুঠো জোটে, ওরও জুটবে। কি সাহস তোর মেজ! ঠাকুরপো যদি আপত্তি করে? আপত্তি করলে বিন্দুর হাত ধরে বেরিয়ে যাব। মা গঙ্গা আছেন, দু বোনকেই আশ্রয় দেবেন। এই জন্যই আমার তোমাকে পছন্দ হয় না মেজ বউ। যত অসৈরেন কথাবার্তা। আসুক আজ বড় খোকা মেজ খোকা, এর একটা বীজ যদি না করেছি। মা মা, কোথায় চললেন? মেজো, তোকে আর কি বলবো বোন, তোকে যে কি বলে। মা মা মা! বিন্দুকে যখন আমার ঘরে টেনে আনলুম, তার বুকের মধ্যে কাঁপতে লাগলো। আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে, সেই কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলাম।
এ তোমাদের কিছুতেই সহ্য হলো না। দিদি দিদি, তুমি তো তোমার ভাইজির কোনো দোষই দেখতে পাও না। বলো তো, বড় জয়ের বোনকে দিয়ে এই বাড়াবাড়িটা না করলেই নয়? মিনু তো আর উপযুক্ত কাজই করেছে। মেয়েটা তো আর কেউ নেই শুনেছি। তো ভাইরাও খেদিয়ে দিয়েছে। কোথায় যাবে বল দেখি? যার বোন তার দায় নেই। মিনুর এত কিসের মাথা ব্যথা শুনি? আপনি পায় না, আবার শঙ্করাকে ডাকে। মিনুর মেয়েটা যে জন্ম নিয়েই আতুর ঘরে চলে গেল রে বউ। অনেক কষ্টে মিনুকে ফেরানো গেছে। ওর সেই উথলে ওটা মাতৃস্নেহ পুরোপুরি যেই অসহায় বিন্দুর উপর পড়েছে। বুঝিস না কেন? আমার বুঝে কাজ নেই দিদি। শ্বশুর বাড়ির লোককে খুশি করে না চললেই নয়। এই সুবুদ্ধিটা কবে ওর ঘটে আসবে তাই ভাবি। হয়তো একদিন আসবে, বা কোনো দিনই আসবে না। আমার মিনুর মতো মেয়েদের সংসার যে কবে মর্যাদা দিতে শিখবে, আমি শুধু তাই ভাবি। হায় ঈশ্বর! দিনে দিনে বিন্দু আমাকে এমনি ভালোবাসতে শুরু করলে যে আমাকে ভয় ধরিয়ে দিলে। আমার মুখ দেখে তার চোখের আশ আর মিটত না। আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাতো। দিদি, তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পায়নি। আগের জন্মে তুমি বোধহয় আমার মা ছিলে গো দিদি। তোর মুখে যে আমি আমার মরা মেয়েটার আভাস দেখি বিন্দু। সে মেয়ে যদি বেঁচে থাকতো তাহলে মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসতো। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারে। মা হবার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হবার মুক্তি পেলুম না। তোমার একটা মুক্তির জায়গা যে আছে তা আমি জানি গো মেজ দিদি। তুমি যে লুকিয়ে লুকিয়ে কবিতা লেখো সে আমি জানি। তা মন্দ বলিস নি বিন্দু। ছাইপাশ যাই লিখি না কেন, সেখানে এই অন্দরমহলের পাঁচই লোঠেনি। সেইখানে আমি আমি। মেজ বউ, শুনলুম তোমার বাজুবন্ধ জোড়া খোয়া গেছে। কই বলনি তো আমাকে? হ্যাঁ মা, আজ দুদিন ধরে খুঁজে পাচ্ছি না। কে জানে, মনের ভুলে কোথাও তুলে রেখেছি বোধহয়। মনের ভুল না আরো কিছু। বিন্দুর তরঙ্গখানা খুলে দেখো, ঠিক পাবে। বড় বউ, খবরদার, কেউ বিন্দুর তোরণে হাত দেবে না। আপনি এ কথা মনেও স্থান দেবেন না মা, মহা পাপ হবে আপনার। শোনো শোনো কথা বইয়ের। শাশুড়িকে পাপ পুণ্যের হিসেব শেখাচ্ছে। সত্যি বাছা, বড় মুখে মুখে চোপা করো তুমি। খবর শুনেছো? পুলিশ নাকি লোকের বাড়ি তল্লাশি করে স্বদেশি খুঁজছে। আচ্ছা, তোমাদের ওই বিন্দু পুলিশের পোষা মেয়ে চর নয় তো? কিছু বিশ্বাস নেই গো দিদি। আচ্ছা, ওই বিন্দু যে এত ভালো ভালো কাপড় পরে, পাই কোথায়? ওর খরচ জোগায় কে? তাইতেই তো সন্দেহ হয়। হায় আমার পোড়া কপাল, তাও জানো না বুঝি? খরচা জোগায় আমাদের মেজ বউ ঘরশত্রু বিভীষণ। আপত্তি করেছিলুম বলে সেও অমনি 5 দামের জোড়া মোটা কোড়া কলের দুটি পড়তে শুরু করে দিলে। আমার যে কি জ্বালা! সত্যি দিদি, এই এক বউ নিয়ে তুমি সারা জীবন জ্বলে মরলে। রূপ থাকলে কি হবে, গুণে তো আগুন। সমস্ত মেয়ে কতদিন ঘরে রাখবে? ভালোই ভালোই বিদেয় করো। বড় বউয়ের বোন বলে কথা, রাস্তায় তো বের করে দিতে পারবে না। বেশ তো, এমনিতে না পারো একটা বর খুঁজে বিয়ে দিয়ে বেড়াল পার করো। তা মন্দ বলিসনি। বলো তো, আমরাই খোঁজ করি। ওর জন্যে আবার কোন রাজপুত্র খুঁজতে যাবে? পাল্টি ঘর পেলেই পড়তে যাবে। খরচ খরচা তো তোমাদেরই করতে হবে। সেই তো, বিয়ে কি আর অমনি হয়? তোরাই একটু দেখ না ভাই,
যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। দিদি, আমার আবার বিয়ে করা কেন? বরপক্ষেরা তো আমাকে দেখতেও এলো না, না দেখে বিয়ে ঠিক হলো। বিয়েটাও নাকি বরের বাড়িতেই হবে, তাদের কৌলিক প্রথা। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। দিদি, আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো, আমাকে যা বলবে আমি তাই করব। তোমার পায়ে পড়ে আমাকে এমন করে ফেলে দিও না। না বিন্দি, তোর বিয়ে বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার নেই। কিসের জোরেই বা বলবো? আমি যদি মারা যাই তাহলে তোর কি দশা হবে? তবে একটা কথা মনে রাখিস, তোর মেজ দিদি আছে, আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। কাঁদিস না লক্ষ্মী বোন আমার, তোর জন্য আমার কিছু গয়না বেছে রেখেছি, চল নিজের হাতে সাজিয়ে দিই তোকে। বিন্দুর বিয়ে হয়ে গেল। 3 দিন পর সকালে গোয়াল ঘরে বাছুরকে ফ্যান খাওয়াতে গিয়ে দেখি বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমাকে দেখেই আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। বিন্দুর স্বামী পাগল। কোনো ক্রমে তাকে ঘরে এনে তুললুম। সত্যি বলছিস বিন্দু? তোমার কাছে মিথ্যে বলবো দিদি? শুনেছি শ্বশুরের এই বিয়েতে মত ছিল না, তিনি কাশি চলে গেছেন, আর শাশুড়ি জেদ করে তার ছেলের বিয়ে দিয়েছেন। হায় রে, মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না। ছেলে হোক না পাগল, পুরুষ তো বটে। তাকে হঠাৎ পাগল বলে বোঝা যায় না, কিন্তু এক একদিন সে এমন উন্মাদ হয়ে ওঠে যে তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে হয়। বিয়ের রাত্রে সে ভালোই ছিল, কিন্তু পরদিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে উঠল। আমি দুপুরবেলায় ভাত খেতে বসেছিলাম, সে থালা শুদ্ধ ভাত টেনে উঠোনে ফেলে দিলে। আমি ভয়ে মরে যাচ্ছিলাম দিদি, তবু শাশুড়ির জেদ আমাকে স্বামীর ঘরে শুতে বললে। স্বামী সে রাত্রে ঠান্ডা ছিল, কিন্তু ভয়ে স্বামী যখন ঘুমিয়েছে অনেক রাত্রে আমি চুপি চুপি পালিয়ে এসেছি। এমন ফাঁকির বিয়ে বিয়েই নয়। বিন্দু, তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। বিন্দু মিথ্যে কথা বলছে। ও কখনো মিথ্যে বলেনি। কেমন করে জানলে? আমি নিশ্চয় জানি। বিন্দু শ্বশুর বাড়ির লোকে পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে। ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিয়ে দিয়েছে, এ কথা কি আদালত শুনবে না? এই নিয়ে কি আদালত করতে হবে নাকি? করতে হবে। আমি নিজের গয়না বেচে যা করতে পারি করব। উকিল বাড়ি ছুটবে? ওর পোড়া কপাল, তা পাগল হোক ছাগল হোক স্বামী তো বটে। সতী সাধ্যী স্ত্রী কুষ্ঠ রোগীকে কোলে করে পেশার বাড়িতে নিজে পৌঁছে দেয়। চুপ কর, কাঁদিস না, কিচ্ছু হবে না তো, চুপ কর। বিন্দু চলে গেল। কোথায় যে গেল জানতেও পারলাম না। বিন্দুর জন্যে আমার বুক ফেটে গেল, কিন্তু তোমাদের জন্য আমার লজ্জার সীমা ছিল না। আমি যে তাকে কথা দিয়েছিলাম যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না, আমি তার খোঁজ শুরু করলুম। দিন কয়েক পর খবর পেলুম বিন্দু তার খুড়তুতো ভাইদের বাড়ি গিয়েছিল, কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে গেছে। সেই রাত্রিরেই
সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। আমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল, কিন্তু সে চিঠি ওরা নষ্ট করেছে। যাক, শান্তি হলো। আজকাল মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা যেন একটা ফ্যাশন হয়েছে। যত সব নাটক। এসবই মেয়েদের নাটক নোবেল পড়ার ফল। আজকাল মেয়েদের বেশি বয়সে বিয়ে হচ্ছে, এসব তারই ফল। বিন্দু, বিন্দু রে, মরে বেঁচেছিস রে বোন। বেঁচে থাকলে কি না হতে পারতো। মা, খুড়িমা তো শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন, আমিও সঙ্গে যাই। তা যেতে চাও তো যাও না, আপত্তি কিসের? মেজকর্তার অফিসে ছুটি নেই, আমি কিন্তু খুড়িমার সঙ্গে একাই যাব। হঠাৎ এমন ধম্মেমতি হলো যে? যা, ভালোই তো, যাও। দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না, কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি, সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি বুঝতে পেরেছি। কিন্তু তোমরাই যে ইচ্ছে মতো ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেখবে, তোমাদের পা এত লম্বা নয়, মৃত্যু তোমাদের চেয়ে বড়। সেই মৃত্যুর বাঁশি যেদিন বাজল, সেদিন তুচ্ছ হয়ে গেল আমার এই প্রতিদিনের জীবনযাত্রা। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। এইবার মরেছে মেজ বউ, এইবার বাঁচবে মৃণাল। আমি বাঁচব, আমি বাঁচলুম। ইতি তোমাদের চরণ তলাশ্রয়চ্ছিন্ন মৃণাল।